ঢাকা উত্তর সিটি উপজেলা সহ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন ওবায়দুল কাদের। জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30টায় সরাসরি সম্প্রচার হবে। 15 থেকে 17 ফেব্রুয়ারি এক পর্বেই ইজতেমা, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। তাবলিগ জামাতের দুপক্ষের ইচ্ছে হচ্ছে জাতীয় পর্যায়ে, জানালেন সমন্বয়ক। শীত মৌসুমে কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডবে দিশেহারা জেলেরা, চিহ্নিতরা ধরাছোঁয়ার বাইরে। অভিযান চলছে, দাবি পুলিশের। এবং গোখাদ্যের অস্বাভাবিক দামে বিপাকে রংপুর, দিনাজপুরের খামারিরা ব্যবসা ধরে রাখতে না পেরে অনেকেই বিক্রি করে দিচ্ছেন গরু। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়, সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ নির্বাচন সহ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। গত রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি অংশ না নিলেও সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সহ বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেয়া ও চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসে বিএনপির স্থায়ী কমিটি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অংশ নেন শীর্ষ নেতারা। 1.5 ঘণ্টার এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অভিযোগ তুলে জানান আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। উত্তর সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচন, এগুলোতে আমরা অংশ নিচ্ছি না, যেহেতু প্রমাণিত হয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যেই যে আপনার নির্বাচন কমিশন আপনার ব্যর্থ এবং নিরপেক্ষ সরকার ছাড়া আপনার কোনো নির্বাচন এখানে অবাধ সুষ্ঠু হবে না। সেই কারণে আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি না। এদিকে রাজধানীর স্থানীয় একটি হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি অংশ না নিলেও সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত রয়েছে। বিএনপির জন্য থেমে থাকবে না, প্রতিদ্বন্দ্বিতার লোকও থাকবে। প্রতিদ্বন্দ্বী বিহীন নির্বাচন হবে না। অন্যান্য দল আছে না, শুধু কি বিএনপি একমাত্র অপোজিশন, আরো দল আছে। সামনের সব নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলেও আশা করেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা। স্ট্রং অপোজিশনের ভূমিকায় তারা থাকবেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বেশ কিছুদিন ধরে দফায় দফায় আলোচনার পর আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। গতকাল তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধ নিরসনের মাধ্যমে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমার ঘোষণা দেওয়া হয়। 2-1 দিনের মধ্যে সার্বিক কর্মপন্থা নির্ধারিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মুরব্বীরা। তাবলিগ জামাতকে ঘিরে বিভক্তি দীর্ঘদিনের হলেও এবারের ইজতেমাকে ঘিরে বিরোধ সহিংসতায় রূপ নেয়। গত 1 ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান ও এর আশেপাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি ও মাওলানা জুবায়েরের অনুসারীরা। এ নিয়ে সম্প্রতি কয়েক দফা বৈঠকের পর বুধবার দুপক্ষের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী জানান, তাবলিগ জামাতের বিবাদমান দুপক্ষ মতৈক্যে পৌঁছেছে। আগামী মাসে টঙ্গী ময়দানে ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি একই পর্বে অনুষ্ঠিত হবে এবারের ইজতেমা। ফেব্রুয়ারির 15, 16, 17 তারিখে টঙ্গীর ময়দানে, যেখানে অন্যান্য বছরের ন্যায় বিশ্ব ইজতেমাটা সুন্দরভাবে প্রতিপালিত হবে। আমরা বিশ্ববাসীর কাছে আবেদন করব, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের তাবলিগ জামাত নিয়ে এখন আর আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে নিয়োজিত রেখে
আমাদের ইজতেমাটা অতীতের মতো সুন্দরভাবে করার একটা প্রয়াস নিছি। এদিকে দেশের স্বার্থে দুপক্ষ এক হয়েছে জানিয়ে মাওলানা সাদ কান্দলভির অনুসারী মাওলানা রেজা আরিফ বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এখন কর্মপন্থা নির্ধারণ করা হবে। এটা ফয়সালা হয়েছে যে কোনো রকম সমস্যা যদি উদ্ভব হয়, এই পক্ষ থেকে সৈয়দ ওয়াসিফ ইসলাম সাহেব এবং ওই পক্ষ থেকে মাওলানা জুবাইর সাহেব দুপক্ষ মিলে নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। যদি তাতেও না হয় সরকারের সাহায্য নেবেন। একসাথে ইজতেমা করতে গেলে যে প্রবলেমসগুলো আসবে সামনে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো কি করে বাস্তবায়ন করা হবে এই ব্যাপারে দুপক্ষ বসেই কথা বলবেন, দুপক্ষ বসেই ফয়সালা করবেন। শুক্রবারেই তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ইজতেমা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। যা করতে হয় সব করার জন্য সবাই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক বেসামরিক মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয় গ্রুপের ৪র্থ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের নেওয়া বদ্বীপ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বড় ধরনের দুর্যোগ প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক অনুযায়ী গেল 2 দশকে চরম আবহাওয়াজনিত দুর্যোগ ঘটেছে 11,500-এরও বেশি। এসব দুর্যোগে মৃত্যু হয়েছে 5 লাখেরও বেশি মানুষের। প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় 2014 সালে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ RCG সামরিক ও অসামরিক সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে 26 দেশ নিয়ে গঠিত এই সংগঠনের বর্তমান চেয়ার বাংলাদেশ। এই গ্রুপের 4র্থ শীর্ষ সভার উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের নানা পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, পুরো এশিয়াতেই ক্রমেই বাড়ছে আবহাওয়াজনিত মানবিক সংকট। স্মরণকারী সবচেয়ে ভয়াবহ সাইক্লোন আঘাত হানে 1970 সালে। এতে প্রায় 10 লাখ মানুষের জীবনহানি ঘটেছিল। এত বড় মানবিক বিপর্যয়ের পর তৎকালীন পাকিস্তান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়ায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেই সময় দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলেন। ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় সামরিক ও বেসামরিক সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। প্রায় 11 লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই সভা সদস্য দেশসমূহের অংশগ্রহণকারীদের মধ্যে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। বিভিন্ন সেশনের মধ্য দিয়ে 26 জানুয়ারি শেষ হবে রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের 4র্থ সভা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30টায় এই ভাষণ সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, টানা 3য় মেয়াদে সরকার গঠন করার পর একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে টানা 3য়বার ও সব মিলে 4র্থবার প্রধানমন্ত্রী হিসেবে গেল 7 জানুয়ারি শপথ নেন শেখ হাসিনা। আর 3 জানুয়ারি শপথ গ্রহণ করেন জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। আগামী 30 জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়াকে আদালতে বসানো নিয়ে বিতর্কে পিছিয়ে গেছে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। অন্য আসামিদের থেকে আলাদাভাবে বিএনপি নেত্রীর বসার ব্যবস্থা করায় এ জটিলতা তৈরি হয়। পরে আদালত 7 ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন। এ সময় বিচারক বলেন, 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে উচ্চ আদালতের আদেশ মানতে বাধ্য তিনি। দীর্ঘদিন পর 4 দেয়ালের বাইরে বেগম জিয়া গ্যাটকো দুর্নীতি মামলায় রাজধানীর বকশীবাজারে অস্থায়ী আদালতে হাজির করা হলো বৃহস্পতিবার। সবশেষ 6 অক্টোবর চিকিৎসার জন্য বিএসএমইউতে নেওয়া হয়েছিল।
আদালতে আনা হলেও বেগম জিয়াকে কোথায় বসানো হবে এ নিয়ে বিতর্কের কারণে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে বাকবিতণ্ডাও হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। দুদকের আইনজীবী বলছেন, যথাযথ স্থানে বেগম জিয়ার বসার ব্যবস্থা করা হয়। বিচার কাজ বিলম্বিত করতে অহেতুক বিতর্ক তৈরি করেছে আসামিপক্ষের আইনজীবীরা। তিনি যে জায়গায় বসেন প্রতিনিয়ত আদালতে, তিনি আদালতেই বসছেন। এখন অন্যান্য আসামি যারা আছে, আজকে কয়েকজন আসামি একটু দূরে দূরে তারা বসেছে আর কি, এটাকেই তারা আইসোলেশন হিসাবে দেখছে। মাননীয় আদালত যখনই 6 মাসের মধ্যে তাদেরকে স্মরণ করিয়ে দেন যে দেখেন এই মামলা নিষ্পত্তির বয়স 6 মাস, আপনাদেরকে এই মধ্যে সময় নেন আপনারা, তখনই তারা বলেন এটা ম্যান্ডেটরি না, এটা আরবিট্রারি না, এটা মানতে বাধ্য না। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের দাবি, বসানোর জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছিল তা অপমানজনক। আদালতের যেই একদম কর্নার অন্ধকার জায়গায় যেখানে বেগম খালেদা জিয়াকে বসানো হয়েছে, সেখান থেকে তিনি যেমন বিজ্ঞ বিচারককে দেখতে পান না, বিজ্ঞ বিচারকও তাকে দেখতে পারেন না। 6 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে না পারলে কি হবে সেই কথা ওই আদেশে বলা নাই। আর যদি এইরকম কিছু বলা না থাকে তখন এইটা আর ম্যান্ডেটরি প্রভিশন থাকে না। দরপত্রের শর্ত ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে প্রায় 15 কোটি টাকা অনিয়মের অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 13 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। বর্তমানে মামলাটি বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে বিচারাধীন। তবে বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার চলছে পুরাতন কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে। নাইকো মামলাটিকেও শুরু থেকেই বকশীবাজারে স্থানান্তরের দাবি জানিয়ে আসছে বিএনপি নেত্রীর আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলে এবার কমে গেছে অতিথি পাখির বিচরণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবী কারণ, অভয়ারণ্য গড়ে তোলার দাবি। কক্সবাজার উপকূলে বেপরোয়া হয়ে উঠেছে জলদস্যুরা। জলদস্যু বাহিনীর কিছু সদস্য আত্মসমর্পণ করলেও চিহ্নিত জলদস্যুরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তবে জেলা পুলিশের দাবি, জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চলছে। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বঙ্গোপসাগরের ট্রলারে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে কক্সবাজারের জেলেরা। কিন্তু বঙ্গোপসাগর এখন জেলেদের জন্য আতঙ্ক। তাই সাগরে মাছ শিকারে না গিয়ে কক্সবাজারের বাঁশখালী নদীর মোহনায় নোঙর করা ট্রলারে বসে সময় কাটাচ্ছেন তারা। জেলেদের অভিযোগ, শীত মৌসুমে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে বেপরোয়া হয়ে উঠেছে জলদস্যুরা। প্রতিদিনই জলদস্যুরা তাদের মারধর করে জাল ও মাছ লুট করে নিয়ে যাচ্ছে। সেই সাথে অনেক জেলেকে অপহরণ করেও মুক্তিপণ আদায় করছে। জলদস্যুরা মাছ নিয়ে যায়, মারধর করে, এই সমস্ত আছে। বড় ট্রলার আমাদের মতো ছোট ট্রলার দ্বারা ভিড়গা ওই লাডি দাও কুড়াল লইয়ে মারগে ধরগে ওরা আর কি মাছ পোনা উঠে নিয়ে যায়। 4টা ট্রলার এই 4 দিন আগে ধরে নিছে। এর ভিতরে দুইটা বোট সহ মাঝিসহ নিয়ে গেছে, 2টা ছেড়ে দিছে। আমরা সরকারের কাছে চাই যে ছোটখাটো যে জলদস্যু আছে তাদের বিরুদ্ধে সরকার আইনত ব্যবস্থা নেবে। কক্সবাজারের পেকুয়া, কুতুবদিয়া ও সদরের চিহ্নিত জলদস্যুরা এখনো ধরা ছোঁয়ার বাইরে থাকায় সাগরের জলদস্যুতা বন্ধ হচ্ছে না বলে দাবি জেলা ফিশিং বোট মালিক সমিতির নেতার। যে চিহ্নিত জলদস্যুরা আছে এরা কোনো আত্মসমর্পণ করে নাই। এদের মধ্যে খুব নগণ্য কয়েকজন করলো, এরা ছোটখাটো জলদস্যু, বড় জলদস্যু এখনো কেউ আত্মসমর্পণ করে নাই। তবে জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা জানালেন, জলদস্যুদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা যখন উপকূলে তাদের বিষয়ে তথ্য পাই, আমরা চেষ্টা করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা আপনার কিছুদিন আগেও এরকম একটা গ্রুপের সন্ধান পেয়েছিলাম এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে চট্টগ্রামের বাঁশখালী, তারপর আপনার পেকুয়া থেকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। জেলা ফিশিং বোট মালিক সমিতির দেয়া তথ্য মতে গত 2 মাসে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে 2 শতাধিক ছোট বড় মাছ ধরার ট্রলার জলদস্যুতার শিকার হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। ঢাকার সঙ্গে দেশের 64 জেলার যোগাযোগ সহজ করতে 4 থেকে 6 লেনের সংযোগ সড়ক করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল দুপুরে সুনামগঞ্জ শহরের মহিলা কল্যাণ কেন্দ্রের মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশের 64 জেলা সকল জেলাকে ঢাকার সঙ্গে 4-6 লেন বিশিষ্ট রাস্তা দিয়ে আমরা সংযোগ করতে চাই। যমুনার উত্তরটায় আমাদের শেষ সীমায় আরেকটি টানেল সুরঙ্গের চিন্তা ভাবনা করছি। জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। গতকাল দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় রেলওয়ে বিভাগের কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। ন্যাশনাল আইডেন্টি কার্ড ছাড়া কোনো টিকিট কিনতে পারবে না,
কিংবা রেলওয়ে পুলিশ, এই ডিপার্টমেন্টের কেউ যদি জড়িত থাকে আপনি আমার কাছে অভিযোগ দিবেন, ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করা হবে। গোখাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গরুর খামার ধরে রাখতে পারছেন না রংপুর দিনাজপুর অঞ্চলের খামারিরা। এক মাসে 50 কেজির এক বস্তা ভুসি 300 টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় অনেকে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তরিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। এক যুগ ধরে দুধের লিটার 30 টাকায় স্থির, কিন্তু ওষুধ, ভিটামিন সহ আনুষঙ্গিক সবকিছুরই দাম বেড়েছে। এতদিন পানির দামে দুধ বেঁচে আসলেও এবার ভুসির দাম লাফিয়ে বাড়ায় মাথার ওপর যেন বাজ পড়েছে। দুধের গাভী কসাইখানায় দেওয়ার আত্মঘাতী কাজ করেছেন অনেক খামারি। বৈদেশিক বাজারে যখন গমের দাম বাড়বে, আমাদের দেশে গরু খাদ্যের গমের ভুসির দাম বাড়িয়ে যাবে। শীতকালে আটাটা চলতেছে কম, যার কারণে ভুসির উপর চাপ, এই জন্য ভুসির দামটা বেশি। বৃহত্তর রংপুর দিনাজপুরের 8টি জেলায় প্রায় 70 লাখ গরু নিয়ে নিবন্ধিত খামার 8,443টি। নিবন্ধনের বাইরেও আছে অনেক শিক্ষিত, অনেক তরুণ যুবক খামার করে এখন হতাশাগ্রস্ত। খাবারের দাম এই এক মাসের মধ্যে যেই বাড়া বাড়ছে, আর আমাদের দুধের দাম অনেক কম, সেইভাবে আমাদের গরু পালা সম্ভব হচ্ছে না। আমার খামারে দেখা যায় 35টা গাভী আছে, গত 2 মাসে আমি 4টা গাভী বিক্রি করি, খাদ্যওয়ালার টাকা দিচ্ছি। গরুর হিট আসে না, একটা ট্যাবলেট আছিল 6টায় একটা প্যাকেট, ওটার গায়ে দেখি এমআরপি লেখা 40 টাকা, কিন্তু আমরা কিনতে গেলে নেয় 200 টাকা। খামারিদের এই বিপর্যয়ের খবর জানেন প্রাণী সম্পদ কর্মকর্তা, সমাধানে দিচ্ছেন সবুজ ঘাস চাষের পরামর্শ। সবুজ ঘাস আমরা সরকারিভাবে বিনামূল্যে আমরা খামারি দেশে সরবরাহ করতেছি। কাঁচা ঘাস যদি গাভীকে খাওয়ায় বা গরুকে খাওয়ায়, তাহলে স্বাভাবিকভাবেই খাদ্যের যে দানাদার খাদ্যের উপর নির্ভরশীলতা সেটা কমে আসবে এবং এক্ষেত্রে তারা অনেক লাভবান হবে। সংকটের স্থায়ী সমাধান হতে পারে সবুজ ঘাসের কর্মসূচি, কিন্তু ভুসির দামের বর্তমান সংকটে এই সবুজ ঘাস প্রকল্পের পরামর্শকে অনেকটাই উপহাস হিসেবে দেখছেন বিপাকে পড়া খামারিরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শীতের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাওর অঞ্চলে অতিথি পাখিদের পদচারণায় মুখরিত থাকলেও এবছর পাখিদের উপস্থিতি অনেকাংশেই কমেছে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই এমনটি হচ্ছে। তবে হাওর অঞ্চলে পাখি নিরাপদ খাবারের পাশাপাশি আবাসস্থল গড়ে তোলা হলে পাখির উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। বর্ষাকালে একরাশ জলরাশি আর শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া খালবিলে চিকচিকে অল্প স্বল্প পানি, দিগন্ত জুড়ে শাপলা মেদির হাওরের এমন এই প্রাকৃতিক দৃশ্য। প্রতি বছরই দেশীয় পাখিদের পাশাপাশি অতিথি পাখিদের কলতানে মুখরিত হয়ে ওঠে পুরো হাওর এলাকা, কিন্তু গত 2 বছরের ব্যবধানে হাওরে এবার অতিথি পাখিদের উপস্থিতি অনেকটাই কমেছে। তবে শীতের তীব্রতা বাড়লে অতিথি পাখি আসবে বলে আশা করছেন হাওর পাড়ের বাসিন্দারা। পাখি আসে, পানি কারু আসে, এবারে বালি আসে। এই পাখি আমাদের দেশে আসলে আমাদেরও পরিবেশ সুন্দর লাগে। পৌষ মাসে কোন শীত আসবে, এই সময় এই পাখিগুলা আসবে। বিশ্লেষকরা বলছেন প্রতি বছরে হাওর অঞ্চলে পানকুড়ি, দেশীয় বক, টিয়ে, ফিঙে, বালিলেঞ্জা আর বালিহাঁসের মতো দেশীয় প্রজাতির পাখিদের পাশাপাশি বিভিন্ন প্রজাতির অতিথি পাখিও দেখা যেত। তবে এবছর অতিথি পাখিদের উপস্থিতি অনেকটাই কম। বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পাখির অপ্রতুল খাদ্য আর নিরাপদ আবাসস্থল সংকটের কারণে এমনটি হতে পারে। বৈশ্বিক উষ্ণতার কারণে এবং জলবায়ুর পরিবর্তনের কারণে পাখি আসাটা অনেকটা কমে গেছে। আশ্রয়স্থলগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং পাখি তো সাধারণত প্রাকৃতিক খাবার খায়, শামুক, ঝিনুক, কীটপতঙ্গ, এগুলিও বিলুপ্তি প্রায়। রাসায়নিক ওষুধ জমিতে ব্যবহারের কারণে পাখির খাবারগুলো উৎপন্ন হয় না। জেলা বন বিভাগ জানায় পাখি সুরক্ষার জন্য তাদের কোনো কার্যক্রম নেই। তবে জেলা প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলে বন বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। জলাভূমির যেসব বাগান সৃজন করার মতন সুযোগ আছে, যদি জেলা প্রশাসনের তরফ থেকে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়, বন বিভাগের তরফ থেকে কারিগরি সহায়তা দেওয়া যেতে পারে। পাখি বাংলাপিডিয়ার তথ্য মতে বাংলাদেশে মোট 600 প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে 200 প্রজাতির অতিথি পাখি বিভিন্ন দেশ থেকে প্রতি বছর এসে থাকে। সময় সংবাদ। সরকার মাদক, সন্ত্রাসী ও দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সন্ধ্যায় মেহেরপুরের সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যেরকম আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি, একইভাবে আমরা এই আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা কিন্তু ঘোষণা করছি। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যদি কাউকে কোনো অনিয়মের মধ্যে পাওয়া যায়, এই তথ্য কিন্তু, এই বার্তা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের মধ্যে পৌঁছে গেছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা জানেন এই 10 বছরে প্রশাসন অনেক গতিশীল হয়েছে। কিছুটা যেটা অনিয়ম আছে সেগুলো আমরা দূর করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করছি। বর্ষার আগেই বরিশালের বিভিন্ন স্থানে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল বিকেলে বরিশালে কীর্তনখোলা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বর্ষা মৌসুমের আগেই যাতে করে আর নদী ভাঙন না হয়, তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমি সেই ব্যবস্থার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং আগামী 15ই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে এবং আমি 15ই ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু হবে। এখানে একদিনও 1 ঘন্টাও এদিক ওদিক হবে না। বিভিন্ন মাধ্যম থেকে আমি খবর নেব যাতে করে কাজের মান যাতে করে কখনো কোনোভাবেই জানি মান খারাপ না হয়। নিজ সংসদীয় এলাকায় সব ধরনের উন্নয়ন কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে দিনাজপুরের বিরল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। উপজেলা আওয়ামী লীগের এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেন উপজেলার সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানে বিরল স্থলবন্দর পুরোপুরিভাবে চালুর আশ্বাস দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। শরীয়তপুরে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে মা ও শিশু উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ভেদরগঞ্জ উপজেলার মালতকান্দি এলাকায় নবনির্মিত এই কেন্দ্রটির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুরের পুলিশ সুপার ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেতন বৈষম্য ও অনিয়ম বন্ধ সহ 6 দফা দাবিতে 4 দিন স্থগিত রাখার পর আবারও ধর্মঘট পালন করছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে ধর্মঘটের কারণে গেল বছর নভেম্বর মাস থেকে বিজ্ঞান অনুষদ সহ কয়েকটি বিভাগের প্রায় 4000 শিক্ষার্থীর ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এই অবস্থায় সেশন জটের আশঙ্কায় ক্ষোভ জানান ছাত্রছাত্রীরা। যৌন নির্যাতনের অভিযুক্ত শিক্ষক রমজান আলী এবং দীপক কুমারের শাস্তি এবং বেতন বৈষম্যের অবসান সহ 6 দফা দাবিতে গত বছরের নভেম্বর মাস থেকে ধর্মঘট পালন করে আসছেন শিক্ষকদের একাংশ। পাবনায় যুবলীগ কর্মী অরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী আয়োজিত কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তারা প্রকাশ্যে অরিনকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত মঙ্গলবার অভ্যন্তরীণ কোন্দলের জেরে অরিনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবলীগ সদস্য নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন অভিযুক্ত ব্যক্তি। গতকাল দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেঙ্গলঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মূল্য পরিশোধকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ সদস্য জাহিদুল ইসলাম খার সঙ্গে কথা কাটাকাটি হয় চানাচুর বিক্রেতা ইমরানের। এক পর্যায়ে হাতে থাকা পেঁয়াজ কাটা ছুরি দিয়ে জাহিদকে আঘাত করে ইমরান। এ সময় জাহিদকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত ইমরানকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে পেট্রোল বোমা হামলায় কাভার্ড ভ্যান চালক হত্যা মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার রায় এ আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায় 2015 সালের 3 মার্চ ভোরে শহরের
কলাবাড়ি বাজার এলাকায় পেট্রোল বোমা ছড়ে কাভার্ড ভ্যান জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক শিপন দগ্ধ হয়ে মারা যান। পরদিন নিহতের ভাই মান্নান বাদী হয়ে 54 জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ায় গতকাল মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং অপর আসামিদের বেকসুর খালাস দেয়া হয়। রংপুরে একটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার একাংশ পুড়ে গেছে। গতকাল সন্ধ্যায় নগরীর বিসিক শিল্প এলাকার নাইম জুট মিলে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় কারখানার যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পুড়ে যায় কারখানার একাংশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখানে ধারণা করা হচ্ছে যে মেশিনের স্পার্কিং কিংবা ঘর্ষণজনিত কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ক্ষয়ক্ষতি আসলে তাৎক্ষণিকভাবে এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে। রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে 9ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 ছাত্র। গতকাল রাত 8:30টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় কানে হেডফোন লাগিয়ে রেল লাইনের উপর বসে গান শুনছিল সাকিব, হাসিব ও অন্তু। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলে সাকিব নিহত হয়। আহত 2 জনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেখছেন বাংলার সময়। কুষ্টিয়ায় 3 মাসের শিশু মুক্তামণি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার আসামি শাপলা। পুলিশ জানায় গতকাল দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিমের আদালতে হাজির করা হয় শাপলাকে। এ সময় বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দেয় সে। জবানবন্দিতে দাদির সঙ্গে পূর্ব বিরোধের জেরে মুক্তামণিকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে শাপলা। গত 22 জানুয়ারি মুক্তামণিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই রাতেই শিশুটির দাদা সুনীল কুমার দাস বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রামে অপহরণের 4 ঘন্টা পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে নগরীর অন্দরকিল্লা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকায় ব্যবসায়ী শামসুল আলমের সন্তান শাহিদুল ইসলামের শামীম দুপুরে ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় একটি মাইক্রোবাসে করে তাকে কয়েকজন লোক তুলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে তার পরিবারের কাছে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানোর পর শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নগরীর আন্দরকিল্লা এলাকায় শিশুটিকে একটি রিকশায় তুলে দেয় অপহরণকারীরা। এরপর পুলিশ তাকে খুঁজে পেয়ে স্বজনদের হাতে তুলে দেয়। প্রথমে আমাকে 40 লাখ টাকা বলছে, তো ভাই আমি তো হয়তো তাহলে তোমার ছেলেকে আমি মারি ফেলবো। প্রায় 3 ঘন্টা পরে তোমার ছেলে এখন আমি ছাড়ে দিচ্ছি, কিন্তু তোমার টাকা টিকিয়ে নিবে। আমি ছেড়ে দেওয়ার আগে তাদের নাম্বারে একটি ফোন এসেছিল এবং তারপরেই ঘটনাটা তারা বুঝতে পারে যে আসলে পুলিশ যেভাবে তৎপরতা শুরু করেছে তারা আসলে লুকিয়ে থাকতে পারবে না। বাচ্চাটিকে আমরা সুস্থ শরীরে ফেরত পেয়েছি। আশা করছি অচিরেই পুরো অপহরণকারী চক্রটিকে আমরা শনাক্ত সহ তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সম্মিলিত আইনজীবী পরিষদ। গতকাল রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শেখ আব্দুল লতিফ। এতে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতি এবং মোহাম্মদ শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল 11টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে একটানা বিকেল 5টা পর্যন্ত। এতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে 15টি পদের প্রার্থিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। নির্বাচনে মোট ভোটার ছিলেন 292 জন। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটি উপজেলা সহ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন ওবায়দুল কাদের। জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30টায় সরাসরি সম্প্রচার হবে। 15 থেকে 17 ফেব্রুয়ারি এক পর্বেই ইজতেমা, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। তাবলিগ জামাতের দুপক্ষের ইচ্ছায় হচ্ছে জাতীয় পর্যায়ে, জানালেন সমন্বয়ক।
শীত মৌসুমে কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডবে দিশেহারা জেলেরা, চিহ্নিতরা ধরাছোঁয়ার বাইরে। অভিযান চলছে দাবি পুলিশের। এবং গোখাদ্যের অস্বাভাবিক দামে বিপাকে রংপুর, দিনাজপুরের খামারিরা। ব্যবসা ধরে রাখতে না পেরে অনেকেই বিক্রি করে দিচ্ছেন গরু। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।